আজকে ধ্বনি বা বর্ণের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। বাংলা ব্যাকরণে এই দুটো শ্রেণীবিভাগ খুব গুরুত্বপূর্ণ, কারণ এ দুটো বুঝতে না পারলে পরবর্তীকালে বাংলা ব্যাকরণে এগোনো সম্ভব হবে না। সন্ধি বিচ্ছেদ একেবারেই বুঝতে পারবে না। তো দেখে নাও কী আছে। স্বরবর্ণের শ্রেণীবিভাগ, আগের দিন ধ্বনি কী বর্ণ কী বলা হয়ে গেছে। তো সেই ধ্বনি বর্ণ বলার পর আজকে সেই ধ্বনির শ্রেণীবিভাগ। ধ্বনি দু প্রকার বাংলাতে, স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কাকে বলে? অ থেকে ও পর্যন্ত 11টা, এই 11টা ধ্বনি একা একা উচ্চারিত হয়, তাই এদের স্বরধ্বনি বলে। মানে অ, আ, হস্যি দীর্ঘি, হস্যু দীর্ঘ, রি, লি, এ, ওই, ও, ঔ, এগুলো একা একা উচ্চারণ হয়, কারুর সাহায্য নেয় না। এদের মধ্যে বাংলাতে রিকারের ব্যবহার নেই, যেটা সংস্কৃতে আছে, তাই বাংলাতে মোট আছে 11টা স্বরধ্বনি। তাহলে ব্যঞ্জনধ্বনিটা কি? সেটা হচ্ছে ক থেকে চন্দ্রবিন্দু, এই 36টি ধ্বনি উচ্চারণ হওয়ার সময় এই স্বরধ্বনির সাহায্য নিচ্ছে। কেমন? যেমন ক উচ্চারণ হচ্ছে ক আর স্বরধ্বনির অকে নিয়ে, খ উচ্চারণ হচ্ছে খ আর স্বরধ্বনির অকে নিয়ে। এরকম প্রত্যেকটা ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনির সাহায্য নেয়, তাই এদের বলা হয় ব্যঞ্জনধ্বনি। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত 36টা আছে। মোট ব্যঞ্জনধ্বনি কিন্তু 40টা হওয়া সত্ত্বেও 36টাই প্রধান। কেন প্রধান? কারণ ডয় শূন্য র, ঢয় শূন্য র, উন্তস্ত এবং খন্দক্ত, এই চারটিকে আমরা পুনরায় ব্যবহার করি বা দুবার ব্যবহার করি। কারণ ডয় শূন্য র এসছে ড থেকে, ঢয় শূন্য ল এসছে ঢ থেকে, উন্তস্ত এসছে জ থেকে এবং খন্দক্ত এসছে টয়ের থেকে, তাই এগুলোকে আমরা দ্বিতীয়বার আর গোনার সময় ধরি না। তো স্বরবর্ণে ফিরে আসি। স্বরবর্ণের শ্রেণীবিভাগ কীভাবে হচ্ছে? স্বরবর্ণের শ্রেণীবিভাগ দুটো ভাগ করছি আমরা, একটা হচ্ছে উচ্চারণগত আর একটা হচ্ছে গঠনগত। উচ্চারণগত মানে কি? যেটা উচ্চারণের দিক থেকে ভাগ। উচ্চারণ দুরকম হতে পারে, একটা কম সময় উচ্চারণ, একটা উচ্চারণ সময় বেশি লাগছে। তো সেই হিসাবে উচ্চারণগত দু প্রকার, হ্রস্বস্বর, দীর্ঘস্বর। গঠনগত মানে কি? গঠনগত মানে এটা কিভাবে গঠিত হচ্ছে, এটা কি একা একা গঠিত হচ্ছে নাকি দুটো স্বরবর্ণ সাহায্যে গঠিত হচ্ছে, সেই হিসাবে গঠনগত। তাহলে উচ্চারণগতর মধ্যে পড়ছে হ্রস্বস্বর, তাহলে উচ্চারণগতর মধ্যে পড়ছে হ্রস্বস্বর ও দীর্ঘস্বর, আর গঠনগতর মধ্যে পড়ছে মৌলিক এবং যৌগিক। তো এবার পরের পৃষ্ঠায় দেখে নেব এই উচ্চারণগত ভাগগুলোর মধ্যে কোনটা কাকে বলে। হ্রস্বস্বর মানে অ, হস্যই, হস্য, উড়ি, এই চারটে। দেখো এই চারটে উচ্চারণ করতে খুব কম সময় লাগছে, তাই এরা হ্রস্বস্বর। মানে স্বরবর্ণের মধ্যে ব্যঞ্জনবর্ণ এখনও শ্রেণীবিভাগ আসেনি। স্বরবর্ণের মধ্যে যেগুলো আছে তার মধ্যে এই অ, হস্যই, হস্য, উড়ি, এই চারটে উচ্চারণ করতে কম সময় লাগে, তাই এরা হ্রস্বস্বর। কিন্তু এই চারটে বাদে বাকিগুলো উচ্চারণ করতে অনেক সময় লাগে। যেমন ধরো আ, দীর্ঘই, দীর্ঘ, এই সবগুলো, এই চারটে বাদে বাকি সবগুলো উচ্চারণ করতে সময়টা বেশি লাগছে, তাই এটা দীর্ঘস্বর। এই গেল উচ্চারণগত দুটো ভাগ। তাহলে এবার গঠনগত ভাগ ছিল আমাদের। তো গঠনগত ভাগের মধ্যে ছিল মৌলিক আর যৌগিক। মৌলিক কোনটা? ওই আর ও, এরা দুটো বাদে স্বরবর্ণের মধ্যে অ, আ, হস্যি দীর্ঘি, হস্যু দীর্ঘ, এই সবগুলোই আমার মৌলিক। কেন? কারণ এরা একা একা গঠিত হয়। ওই আর ও বাদে বাকি সব স্বরবর্ণ, যেমন অ, আ, হস্যই দীর্ঘই, হস্যু দীর্ঘ, রি, লি, এ, ও, এরা সবাই একা একা গঠিত হয়, তাই এরা মৌলিক। এগুলোকে আর আমরা ভাঙতে পারি না, বাকি 9টাই আমার মৌলিক। আর যৌগিকটা কি? এই ওই আর ও, এই দুটো হচ্ছে যৌগিক। কেন যৌগিক? কারণ এই দুটি স্বরবর্ণ অন্য দুটি স্বরবর্ণকে নিয়ে হচ্ছে। যেমন ওই হচ্ছে ও হস্যই নিয়ে ওই, ও হচ্ছে ও হস্য নিয়ে ও, তাই এরা যৌগিক স্বর। তাহলে এই স্বরবর্ণের মূল ভাগগুলো। এবার থেকে একটা ক্রুতস্বর, যেটা আমরা যখন কোনো গান গাই বা যখন কোনো টেনে কাউকে উচ্চারণ করি বা কাউকে ডাকি, তখন শেষে একটা আমার স্বরবর্ণ চলে আসে। যেমন মা বলে ডাকলে শেষে একটা আ চলে আসে, এগুলোকে বলে ক্রুতস্বর। এই স্বরবর্ণটাই ইংলিশে আমরা বলবো এটাকে
ভাওয়েল। অ্যালফাবেট যেমন আমরা বাংলায় ভাগ করলাম স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, তেমন ইংলিশে ভাওয়েল মানে স্বরবর্ণ, কনসোনেন্ট মানে ব্যঞ্জনবর্ণ। ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েল। কেন এই 5টা ভাওয়েল? কারণ এই 5টা স্বরবর্ণের মতন একা একা উচ্চারিত হচ্ছে। এ, ই, আই, ও, ইউ কারুর সাহায্য নিচ্ছেন না। কিন্তু বাকি 21টা কনসোনেন্ট, কারণ বাকি 21টা এই স্বরবর্ণের সাহায্য নেয়। যেমন আমি যদি বি বলি, তো বি আর ইকে নিয়ে হচ্ছে বি। সি বললেও তাই, সি আর ইকে নিয়ে সি। তাই এরা কখনো একা একা উচ্চারণ হতে পারে না, ঠিক বাংলায় যেমন ব্যঞ্জনবর্ণের মতো। তো এরা কনসোনেন্ট বা বাংলায় ব্যঞ্জনবর্ণ। আর থাকে সেমি ভাওয়েল। সেমি ভাওয়েলটা কি? ডাব্লিউ আর ওয়াই। এরা কেন সেমি ভাওয়েল? কারণ এরা যখন উচ্চারণ হয়, এই নিচে আমরা আসছি যে ভাওয়েল বললাম, কনসোনেন্ট বললাম বা সেমি ভাওয়েল। সেমি ভাওয়েলটা কি? ডাব্লিউ ওয়াই। এরা ওয়ার্ডগুলো যখন শুরুতে বসে তো কনসোনেন্ট, আবার মাঝে বা শেষে বসলে ভাওয়েল। তো কখনো ভাওয়েল কখনো কনসোনেন্ট এদের উচ্চারণটা, তাই এদের বলা হয় সেমি ভাওয়েল। কিন্তু মূলত এদের রাখা হয় কনসোনেন্টের মধ্যে। কনসোনেন্টের মধ্যে এরা সেমি ভাওয়েল। দেখো এখানে ডাব্লিউ আর ওয়াই, ওয়াটার, ওয়াই শুরুতে আছে, আবার এখানে ডাব্লিউ ওয়াই মাঝখানে আছে, শেষে আছে। নাও, আই, তো উচ্চারণ বিভিন্ন হচ্ছে, তাই এরা সেমি ভাওয়েল। এবার মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাংলায় ব্যঞ্জনবর্ণের শ্রেণীবিভাগ। তো বাংলায় ব্যঞ্জনবর্ণের শ্রেণীবিভাগটা প্রথমে হচ্ছে আমার স্পর্শবর্ণ। খুব খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, ব্যঞ্জনবর্ণের শ্রেণীবিভাগটা। স্পর্শবর্ণ বলতে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ উচ্চারণ হওয়ার সময় বাকযন্ত্রে কোথাও না কোথাও স্পর্শ হয়। বাকযন্ত্র কি আমরা আগের দিন বলে দিয়েছি, অর্থাৎ আমাদের কথা বলার যে যন্ত্রপাতিগুলো, যেমন দাঁত, ঠোঁট, জিভ, তালু, মুখা এগুলো। তো এর এর এই ক থেকে ম পর্যন্ত 25টা, এরা হচ্ছে স্পর্শবর্ণ। এদেরকে আমরা 5 ভাগে ভাগ করি, অর্থাৎ 5 5 আর 25, 5 ভাগে ভাগ করি। তাই এদেরকে বলা হয় বর্গ প্রত্যেকটা, এবং এইগুলো প্রত্যেকটা বর্গে ভাগ করা হয় বলে, 5টা বর্গে ভাগ করা হয় 25টাকে বলে এদের বলা হয় বর্গীয় বর্ণ। তো খুব সহজে এই ভাগটা আমরা শিখে নেব। কী করব? আমরা সবার আগে ক, খ, গ, ঘ, ঙ 5টা, তারপরে আবার 5টা, আবার 5টা, এইভাবে 5 ভাগে ভাগ করব। 5টার বেশি কিন্তু একটা লাইনে হবে না। তো ক, খ, গ, ঘ, ঙ, প্রথম 5টা হচ্ছে আমার কণ্ঠবর্ণ, কারণ এগুলো উচ্চারণ করতে কণ্ঠ লাগে, তাই এরা প্রথমটা হচ্ছে ক বর্গ, কারণ শুরুতে ক আছে, তাই এটা ক বর্গ, সেটা কণ্ঠবর্ণ। উচ্চারণ হতে গেলে দেখো উচ্চারণ করে ক, খ, গ, ঘ, ঙ প্রত্যেক ক্ষেত্রে গলা লাগছে, অর্থাৎ কণ্ঠ লাগছে। এরপরে আসছে 2-এ তালব্য বর্ণ, অর্থাৎ চ, ছ, বর্গের জ, ছ, ঞ, এগুলো উচ্চারণ করার সময় জীব তালুতে স্পর্শ করছে, তাই এরা তালব্য বর্ণ। শুরুতে চ, তাই এরা চ বর্ণ। 3 নম্বরে মূর্ধন্য বর্ণ, মানে ইহর পরে কী হয়? ট। তো পরের 5টা ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এরা উচ্চারণ হওয়ার সময় জীব কিন্তু মূর্ধাতে লাগছে। মূর্ধা মানে দাঁতের একদম উপরটাকে বলবো তালু, এবং তার আরেকটু উপরটাকে বলবো মূর্ধা। চ, ছ করার সময় দাঁতের একদম উপরটায় লাগছে, আবার ট, ঠ করার সময় আরেকটু উঁচুতে লাগছে, যে জায়গার নাম হচ্ছে মূর্ধা। না বুঝতে পারলে কোনো জায়গায় আমাকে অবশ্যই কমেন্ট করে দেবো। তো এবার আসছে দন্তবর্ণ, সেটা কি? ত, থ, দ, থ, দন্তান্ন। দেখো এগুলো বলার সময় জীব কিন্তু দাঁতে লাগছে, তাই এরা দন্তবর্ণ। আবার শুরুতে এদের ত দিয়ে শুরু, তাই এরা ত বর্গ, অর্থাৎ প্রত্যেকটা যে দিয়ে শুরু সেটাই তার বর্গ। যেটা দিয়ে এতগুলো উচ্চারণ, সেগুলো তার উচ্চারণ স্থান। লাস্টে আসছে ওষ্ঠবর্ণ। তো দন্তানোর পরে প, প, ফ, ব, ভ, ম, এই 5টা ওষ্ঠবর্ণ। কারণ এগুলো উচ্চারণ করতে গিয়ে দেখবে প্রত্যেকবারে জীবের ব্যবহার এখানে লাগছে না, প্রত্যেক ক্ষেত্রে ঠোঁটে স্পর্শ হচ্ছে। প, ফ, ব, ভ, ম, তাই এরা ওষ্ঠবর্ণ। যেহেতু শুরুতে প, তাই এদের প বর্গ বলা হচ্ছে। এই হচ্ছে পুরো বর্গীয় বিষয়টা। তাহলে আমরা স্পর্শবর্ণকে 5 ভাগে ভাগ করছি: কণ্ঠবর্ণ, তালব্যবর্ণ, মূর্ধন্যবর্ণ, দন্তবর্ণ, ওষ্ঠবর্ণ। কোনটার মধ্যে কে পড়ছে আশা করি বুঝে গেছো। এবার আরেকটা গুরুত্বপূর্ণ ভাগ, এগুলোকে আমরা আবার
ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ এবং নাসিক্য, এই 5টা রোকে মানে 1 2 3 4 5 এই 5টা যে ভাগ আছে এই প্রত্যেকটাকে আমরা ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ নাসিক্য দিয়ে ভাগ করব। খুবই সহজ, কিছুই না। মনে রাখবে এই ভাগটা করার পরে প্রথম দুটো অর্থাৎ এইটা 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 মানে প্রত্যেকটা বর্গের প্রথম দুটো অঘোষ, কারণ এদের একদম গাম্ভীর্য নেই। ঘোষ মানে হচ্ছে যার গাম্ভীর্য আছে, আর অঘোষ মানে গাম্ভীর্য নেই। ক খ কোনো গাম্ভীর্য নেই, কিন্তু গ খ একটা গলায় গাম্ভীর্য কাজ করছে। তাই প্রথম দ্বিতীয় কণ্ঠবর্ণের প্রথম দ্বিতীয়, তালব্যবর্ণের প্রথম দ্বিতীয়, মূর্ধন্যবর্ণের প্রথম দ্বিতীয়, দন্তবর্ণের প্রথম দ্বিতীয়, ওষ্ঠবর্ণের প্রথম দ্বিতীয়, প্রত্যেকটা ক্ষেত্রে প্রথম দ্বিতীয়গুলো আমার অঘোষ হয়ে যাচ্ছে। তারপরে দুটো ঘোষ, মানে তৃতীয় চতুর্থ প্রত্যেক ক্ষেত্রে ঘোষ, কারণ গাম্ভীর্য খুব বেশি। তাহলে এইভাবে আমরা ঘোষ অঘোষ খুব সহজে বুঝে যাবো। এবার অল্পপ্রাণ মহাপ্রাণ, এটা হচ্ছে স্কিপ করে করে এগোনো, মানে একটাকে লাভ দিয়ে দিয়ে এগোনো। এটা যেমন ছিল প্রথম দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম আর তৃতীয়, মানে এই ক চ ট ত প আর গ জ ড দ ব, অর্থাৎ প্রথম তৃতীয় উচ্চারণ করতে কম সময় লাগে, তাই এরা অল্পপ্রাণ। কিন্তু দ্বিতীয় চতুর্থ এদের উচ্চারণ করতে সময় বেশি লাগে, তাই এরা মহাপ্রাণ। বাকি রইল উ ইয় ন ন ম, এরা নাসিক্য বর্ণ, কারণ এখানে উচ্চারণ করার সময় নাকের সাহায্য লাগছে। তাহলে এই বর্গীয় বর্ণের 5 5 25টা যে বর্ণ, এই ভাগগুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট অনেকগুলো জিনিস আমরা এর মধ্যে পেলাম। এই 5টা ভাগ, আবার এখান থেকে ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ নাসিক্য, এই জিনিসগুলো বুঝতে না পারলে কিন্তু সন্ধি বিচ্ছেদ হবে না ভালোভাবে, মানে বুঝতে পারবে না সন্ধি বিচ্ছেদ। এই গেল প্রথম ভাগ আমাদের স্পর্শবর্ণ। এবার দ্বিতীয় ভাগে আসছে অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ মানে উন্তেজ্য র ল ব, এই বর্ণগুলি স্পর্শবর্ণ এবং উষ্ণবর্ণের মাঝে থাকে। মানে কি, যদি দেখি একটু খুলে পরপর বর্ণগুলিকে, তাহলে কি হয়, তাহলে আমার ময়ের পরে কে আসবে, ময়ের পরে চলে আসবে, এখানটা রয়েছে এটা, দেখো এই 5টা আমরা পেয়ে গেছিলাম স্পর্শবর্ণ। তারপরে পেয়েছি উন্তেজ্য র ল ব, তাহলে এরা এই স্পর্শবর্ণ এবং এর পরে আছে উষ্ণবর্ণ, এর মাঝখানে থাকছে, মানে ম, তারপরে হয় উন্তেজ্য র ল ব, তালবস্য পেটকার মতো নস্য দন্তেশ্ব হ, তাহলে এই স্পর্শবর্ণ তারপরে উষ্ণবর্ণ, এর মাঝখানে থাকছে উন্তেজ্য র ল ব, তাই এদের বলা হয় অন্তস্থ বর্ণ, যার অর্থ মাঝখান। তাহলে উষ্ণবর্ণকে বলে তালবস্য পেটকার মতো নস্য দন্তেশ্ব হ। এইগুলো উচ্চারণ করার সময় অনেক শ্বাস বায়ু লাগে, দেখো উচ্চারণ করার সময় আমাদের নিঃশ্বাস অনেকটা লাগছে। তালবস্য পেটকাটা মূর্ধন্যস্য দন্তেশ্ব হ, তাই এরা উষ্ণবর্ণ। তাহলে এরা হচ্ছে উষ্ণবর্ণ, তার উপরেরগুলো এখানে আছে স্পর্শবর্ণ। তাই স্পর্শবর্ণ আর উষ্ণবর্ণের মাঝখানে পড়ে যাচ্ছে যারা, তারাই হচ্ছে অন্তস্থ বর্ণ। আসলে বোঝা গেছে। চলে যাবো সেই জায়গাটা যেখানে আমরা পড়ছিলাম, এই অন্তস্থ বর্ণ বুঝিয়ে দিলাম কাকে বলে। এরপরে চলে আসছে উষ্ণবর্ণ। উষ্ণবর্ণ মানে যেটা বললাম এক্ষুনি, উষ্ণবর্ণ এর মধ্যে শীর্ষধ্বনি থাকে, যে তালবস্য পেটকার মতো নস্য দন্তেশ্ব, এই 3টে স স স উচ্চারণ করার সময় শীষ দেওয়ার মতন ধ্বনি বের হয়, তাই এরা শীর্ষধ্বনি। এবার অযোগ্য বর্ণ কোনটা? অযোগ্য বর্ণ মানে অনুস্বর বিসর্গ। এই দুটি বর্ণ একা একা উচ্চারণ হয় না এবং অন্যর সঙ্গে যুক্ত হয়। যেমন আমি যদি এই অনেশ্বর বিসর্গ, এদের উচ্চারণ কিছু নেই, এরা একা একা উচ্চারিত হয় না এবং একা একা এরা বসেও না, অন্য বর্ণের সাহায্য নেয়। যেমন দুঃখ দয়স্যু বিসর্গ খ, যেহেতু অন্য বর্ণের সাহায্য নিচ্ছে তাই এদের অযোগ্য বর্ণ বলা হচ্ছে, মানে অন্য বর্ণের সঙ্গে যুক্ত হয়ে বসছে, এর অযোগ্য বর্ণ। এই হচ্ছে শ্রেণীবিভাগ। আরেকটি ছোট্ট বলা জিনিস বলে দিই শেষে, সেটা হচ্ছে অক্ষর কী। একটি শব্দের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি, যেমন আমার মানে আ আর মার দুটো নিয়ে আমরা এটাকে দুবারে উচ্চারণ করেছি, এটা হচ্ছে অক্ষর, যেটা ইংলিশে সিলেবাল বলে বলেছ। যুক্তাক্ষর কী?
বা সংযুক্ত ব্যঞ্জনবর্ণ, যেগুলো হচ্ছে 2 বা তার বেশি ব্যঞ্জনবর্ণ যখন যুক্ত হচ্ছে, এখানে সত্যতা রয়েছে, যেখানে 2 বা তার বেশি ব্যঞ্জনবর্ণ যুক্ত হচ্ছে, এখানে দুটো ব্যঞ্জনবর্ণ যুক্ত হয়েছে ইও বর্গের ছ, যেমন জ্ঞান। আবার এখানে ক্ষিয়ামূর্ধন্য মানে ক আর পিঠকামূর্ধন্য নিয়ে হয়েছে, যেমন হচ্ছে ক্ষমা। এভাবে এখানে আবার 3টে নিয়ে হয়েছে, ক ক্ষিয়ামূর্ধন্য ম লক্ষণ, তো ক পিঠকামূর্ধন্য ম, এই 3টে নিয়ে হয়েছে ক্ষিয়ামূর্ধন্য ময়, সে দিয়ে শব্দ কি লক্ষণ। তো এই পুরোটা গেল ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণের শ্রেণীবিভাগ। কেউ না বুঝতে পারলে কমেন্টে অবশ্যই করবে এবং জানাবে কেমন কোথাও সমস্যা হলো কিনা। আর কোনো অধ্যায়ভিত্তিক প্রত্যেক 3, 4, 5 ক্লাসের সমস্ত বিষয় অধ্যায়ভিত্তিক নোট, শর্ট কোশ্চেন, MCQ দেওয়া হয় এবং 6-এর পর থেকে আর্টস গ্রুপ, সেখানেও সাজেশান প্রত্যেক ক্ষেত্রে পেয়ে যাবে। তো কোথাও দরকার হলে না বুঝতে পারলে কমেন্ট করে দেবে।